সুপ্রিম কোর্টে সওয়ালের পর তৃণমূল কংগ্রেসরা যত মাতামাতি করছে, কিছু সংবাদ মাধ্যম তার থেকেও বেশি মাতামাতি করছে, সেটা আমি কিছুক্ষণের মধ্যেই দেখাচ্ছি। কিন্তু এই সওয়ালের পর নির্বাচন কমিশন তাদের আক্রমণের ঝাঁজ, যেটা পশ্চিমবঙ্গবাসীকে গণতান্ত্রিকভাবে সুরক্ষা দেওয়ার জন্য প্রয়োজন ছিল, সেটা আরো বাড়ালেন। মুখ্যমন্ত্রীর সওয়ালের পরই একেবারে কড়া ভাষায় চিঠি লিখে পাঠালেন নির্বাচন কমিশন, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সময় বেঁধে দিয়ে বলা হলো এর উত্তর দিতে হবে। ঠিক যেদিন পরবর্তী শুনানি করবে মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই দিন সোমবার দুপুর 3টের মধ্যে নির্বাচন কমিশনেরও দেওয়া এই প্রশ্নগুলোর জবাব যদি না দেওয়া হয়, তাহলে কড়া পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। ব্যাখ্যা করব। আর অন্যদিকে নির্বাচন কমিশন মুচকি হাসছে, ভাবছে যে কাজ আমাদের আইনজীবী করে উঠতে পারলো না, সে কাজ অপোনেন্টের আইনজীবী, আইনজীবী না মানে পিটিশনার, তিনি সেই কাজটা করে আদায় করে দিয়ে দিলেন নির্বাচন কমিশনকে। এর থেকে আর ভালো কি হয় বলুন তো? আমার মনে হয় নির্বাচন কমিশন বারবার চাইবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেন সুপ্রিম কোর্টে যায় এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে বক্তব্যগুলো বলেন, যাতে করে যে দাবি দাওয়াগুলো এতদিন পর্যন্ত আদায় হচ্ছিল না, সেগুলো এত ভালো করে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে বলেছেন যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বুঝতে পেরে নির্বাচন কমিশনের যে চাওয়া ছিল সেগুলোতে মান্যতা দিয়ে দিয়েছেন। আর এই পুরো ব্যাপারটাকে ফলাও করে এমন ভাবে আপনাদের সামনে খাওয়ানো হলো, একথা আমি আগে কালকের পর্বেই বলেছিলাম যে মানে রেজাল্ট যাই হোক না কেন, এমন ভাবে আপনাদের জোর করে গেলানো হবে, ওই ওষুধ গেলানোর মতো। খাবেন না মানে খেতেই হবে আপনাকে। আপনি সংবাদ মাধ্যম খুললে দেখবেন, আপনি ইউটিউব খুললে দেখবেন, আপনি আহ আনন্দবাজার পত্রিকার কথা বলবেন না, দেখাবো একটু পরে, এরকম পেপার খুললেই দেখতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় জয়কার। আচ্ছা ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেছেন, ধরেই নিলাম তিনি জিতে গেছেন। কাদের জন্য জিতলেন? 1,50,00,000 মানুষ যারা শুনানিতে ডাক পেয়েছেন, তারা প্রচন্ড রকমের অসুবিধার সম্মুখীন হয়েছেন, খুব স্বাভাবিক ব্যাপার। ন্যাচারালি তাদের একটা হয়তো ধরুন গেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সহানুভূতির ভোট গেল। তাহলে এই যে 8.5 কোটি মানুষ, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে চলে যাবে। যদি ওই লজিকেই বলে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ম্যাজিকে কার্যত মানুষ একেবারে মানে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একেবারে এই প্রথম কোন রাজনৈতিক নেতৃত্ব, সওয়াল তো করেননি, ওটাই বলা হচ্ছে, মিথ্যে কথা বলা হচ্ছে, তো সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই করেছেন। আচ্ছা ঠিক আছে, 1.5 কোটি মানুষের ভোট পেয়ে গেল, আমি ধরে নিলাম ওখানে বিজেপি সিপিএম কারুর ভোট নেই, তাহলে বাকি যে ভোটটা রয়ে গেল, তারা তো অন্তত শুনানির জন্য ট্রাভেলে পড়েনি। তাহলে তারা তো আজকে এই রঙ্গমঞ্চের, গতকাল সুপ্রিম কোর্টে যে রঙ্গমঞ্চের নাটকটা উপস্থাপিত হলো, সেটা তো দারুণ ভাবে এনজয় করে এ তো তাদের বিরুদ্ধে ভোট দিয়ে দেবে। এটুকু তো এগ্রি করবেন নাকি? যদি এগ্রি করেন তাহলে বাকি পর্বটা শুনুন, অনেক কিছু তথ্য আপনাদের সামনে দেব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। দেখুন, নির্বাচন কমিশনের তরফ থেকে একটা কড়া চিঠি পেয়েছেন রাজ্যের প্রশাসন, পাওয়াটা প্রয়োজন ছিল। তার কারণ প্রচন্ড অস্বস্তি হচ্ছিল পশ্চিমবঙ্গবাসীর, যে দেখা যাচ্ছে একটা পরিকল্পিত নাটক, যে নাটকের কোনো সারবত্তা নেই, সেই নাটকটাকে হাইলাইট করে পশ্চিমবঙ্গের গণতন্ত্রের কবর খোঁড়া, এটার বিরুদ্ধে একমাত্র যারা দাঁড়াতে পারে তারা নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা চাল চেলেছেন বটে, সেই চালে তিনি অশ্বডিম্ব পেয়েছেন সুপ্রিম কোর্ট থেকে, কিন্তু এর বিরুদ্ধে ঠিক নয়, তারপরেই মানে নির্বাচন কমিশনের তরফ থেকে একটা কড়া চিঠি পাঠানো হয়েছে। বলা হয়েছে, এই কয়েকটা ঘটনার উল্লেখ করা হয়েছে। যেমন আপনাদের মনে রয়েছে যে একেবারে প্রথম দিনের ঘটনা, যে কেন এখনো পর্যন্ত দুজন ইআরও, দুজন এইআরও, একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে প্রথম দিনের যে অভিযোগ আপনাদের মনে রয়েছে, তার বিরুদ্ধে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। নির্বাচন কমিশন মনে করিয়ে দিয়েছে, যেটা আপনাদের আমি বলেছিলাম, যে একজন বিডিও তিনি কাউকে না জানিয়ে নির্বাচন কমিশনের তোয়াক্কা না করে নিজে 3-4 জন না 5 জন তিনি এইআরও কে নিজে ইনভলভ করে দিয়েছিলেন কাজের তদারকি করার জন্য, এবং কাউকে না জানিয়ে সেই কাজ করেছিলেন। তাকে সাসপেন্ড করতে বলা হয়েছিল, এখনো পর্যন্ত রাজ্য প্রশাসন তাকে সাসপেন্ড করেনি। 2 জন বা 3 জন রোল অবজারভার, তাদের বিরুদ্ধেও নির্বাচন কমিশন পদক্ষেপ নিতে বলেছিল, তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেয়নি নির্বাচন রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আর এরপরেই লম্বা চিঠি ধরিয়ে বলে দিয়েছেন যে সোমবার দুপুর 3টের মধ্যে এই প্রতি উত্তর আপনার চাই আপনার প্রশাসনের তরফ থেকে, যদি না দেন তাহলে পরবর্তী ব্যবস্থা আমরা নেব।
আমরা এটাই বলি নির্বাচন কমিশনকে, আপনারা যার বিরুদ্ধে লড়ছেন তাকে শুধুমাত্রই যথেষ্ট পেশেন্স দেখিয়েছেন, এরপরে গণতান্ত্রিক অধিকার মেনে এবং এই সুপ্রিম কোর্ট, এই হাইকোর্টের আইন নিয়ম নীতি এবং আপনাদের দেওয়া কনস্টিটিউশনের আইন বলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এখনো পর্যন্ত ভার্বালি যা যা করেছেন সেগুলো ঠিক আছে, এরপরে আইনত যদি ব্যবস্থা না নেন তাহলে কিন্তু এই নাটকবাজি চলবে। আর এই নাটকের মধ্যে দিয়ে ভাঙা পায়ে 21 বেরিয়ে গিয়েছিল, আর এই কালো কোটে না 26 বেরিয়ে যায়। পশ্চিমবঙ্গবাসীর দুর্গতি মানে আরো গভীরে পৌঁছে যাবে। ঠিক এই জায়গায় আমি এবার অন্য প্রসঙ্গে আপনাদের সামনে আলোচনা করতে চাইবো। এবার যাই হোক, আমি আপনাদের আজকে যেটা ভাবলাম শুরু করব, আমি ভাবলাম যে একটু আনন্দবাজার পত্রিকা, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের অন্যতম স্তম্ভ পশ্চিমবঙ্গে, একটু দেখাই না, আসুন না। আমি অনেক ফলো করি, আমি অনেক কিছু তথ্য, ভালো তথ্যও পাই, আবার এই তথ্যগুলো বেশ মজা লাগে। দেখুন তো কি লেখা রয়েছে। দিদির ছোটি সি মুলাকাত হিট হয়ে গেল দিল্লিতে, এজলাসের কথোপকথন তুলে ধরে অস্বস্তি কাটানোর চেষ্টায় রাজ্য বিজেপি। মানে একেবারে তৃণমূলের কালামের সঙ্গে কোনো ডিফারেন্স আপনি পাবেন না। জাগো বাংলা এত ভালো কালাম লিখতে পারবেন না, এর জন্য আনন্দবাজার পত্রিকাকে একটা ধন্যবাদ দেবেন। দ্বিতীয়, খেলায় ঘুরিয়ে দিলেন মমতা, এসআইআর এর মামলায় দিদির সুপ্রিম সওয়ালের পর টকবক করে ফুটছে ভোটমুখী তৃণমূল। খেলাটাই ঘুরিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝতে পারছেন কে? জাগো বাংলা নয়, আনন্দবাজার পত্রিকা, তারা লিখছে এই বক্তব্য। বুঝতে পারছেন? এই পেপার কেনেন তো নাকি? সে আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সে আমি কিছু বলবো না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এরা, আমার মনে হয় এরা ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের যে একটা পেপার রয়েছে না জাগো বাংলা, ওখানেও ওরা কলাম লিখতে পারে, বা ওদেরকে এরা ট্রেনিং দিতে পারে যে কিভাবে তৃণমূলের হয়ে ব্যাটিং করতে হয়, দেখে শেখ আমাদের। নির্লজ্জ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের নামে একটা নির্লজ্জ সাংবাদিকতা, এবং সেই সাংবাদিকতা পশ্চিমবঙ্গের মানুষকে, আমার আপনাকে চাকরি চুরি করার পরেও, ভোট চুরি করার পরেও, লুট করার পরেও, গণতন্ত্রের নৃশংস যে সমস্ত অত্যাচারগুলো ভোটের পরে হয়ে যায়, ভোট পর্ব হিংসার পরেও এই ধরনের কলাম যারা লেখে তাদের পরিণতি বাংলাদেশে একরকম হয়। আমরা সভ্য বলে আমরা সেইতে বিশ্বাস করি না, কিন্তু এদের নির্লজ্জতা একদিন এরা গণতান্ত্রিক ভাবে এদের জবাব এদেরও দিতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। আচ্ছা, আমি এবার চলে আসি বাকি বিষয়গুলোতে আলোচনা করার জন্য। যে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো খুব ভালো সওয়াল টওয়াল করেছেন। তো এই যে কি লিখলো সেকেন্ডটা আনন্দবাজার দেখলেন তো, সওয়াল, মমতা সওয়াল লিখলো না কি একটা জায়গায়, দাঁড়ান এক সেকেন্ড, সুপ্রিম সওয়ালে, ঠিক আছে, দিদির সুপ্রিম সওয়ালে। তো মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি সওয়াল করার অধিকার রয়েছে সুপ্রিম কোর্টে? মমতা, দেখুন এখনো পর্যন্ত আমি আইনজীবী নই, কিন্তু মোটামুটি এই সমস্ত শুনে আপনারাও মুখস্থ করে ফেলেছেন, আমিও করে ফেলেছি, আমি একটু আওড়াতে দিন আমাকে। যে এক হচ্ছে, আপনি ডিরেক্টলি কোনো লয়ারকে অ্যাপিল করতে পারেন, আপনার হয়ে লয়ার কোনো কোর্টে গিয়ে আপনার বক্তব্যগুলি বলতে পারেন, সেখানে আপনার কথা গ্রাহ্য হবে না, আপনার লয়ার আপনার হয়ে কথা বলবেন। আর দ্বিতীয়ত, আপনি যদি লয়ার দিতে না পারেন, কিংবা আপনি যদি লয়ারের উপর আস্থা রাখতে না পারেন, তাহলে আপনি ইন পার্সন সেই মোডেও কিন্তু আপনি বলতে পারেন, সেটা আপনি আপনার সওয়াল করবেন। এখানে কোনোটি নয়। মমতা বন্দ্যোপাধ্যায় পিটিশনার, কিন্তু তিনি নিজেই পিটিশনার মানে জানেন, পিটিশনার তিনি মামলা করেছেন, মামলাকারী। সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় মামলা করেছেন, এবং এই মামলা করার পর তিনি একজন দুধে আইনজীবীকেও রেখেছেন সেই তার মধ্যে, এবং তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সওয়াল করেছেন সুপ্রিম কোর্ট কি করে। ডাইরেক্টলি তো সাংবিধানিক যে প্রধান রয়েছে তার মুখের ওপর বলে দিতে পারে না যে আপনি থামুন। তাও অনেকবার আমি দেখছিলাম যে এরম এরম করার চেষ্টা করছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে থামানোর চেষ্টা করছিল। সব থেকে বড় কথা, আমি একটু পরে শোনাচ্ছি, আপনারা শুনে গেছেন, যে বলেছিল যে আপনি যাকে নিয়োগ করেছেন, আপনার হয়ে যে আইনজীবী রয়েছেন শ্যাম দিওয়ান, তিনি তো যথেষ্ট কম্পিটেন্ট, তাকে বলতে দিন। এর থেকে ভদ্র ভাষায় আর কি করে বলা যায় যে আপনি দয়া করে একটু মুখটা বন্ধ রাখুন। কি বলেছিলেন ওই জায়গাটা আমি আপনাদের সামনে শোনাবো, একটু কান খুলে শুনবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ওই সময় ফিস ফিস করে কথা বলছিলেন, সেটা নিয়েও বক্তব্য পরে শোনাবো, কিন্তু আগে এই বক্তব্যটা শুনে নিন। Time allowed the first have some buffers if there is more than 1 crore already heard, and if somebody is not heard, your lordships are there, and our power is there. We have been extending time. We have been extending time. My lord, they have passed a slew of directions. My lordship, with my
humble regards. May I tell you, sir, Whatever they have pointed out, my and my- opponent lawyers raised. that. Sir, that is not correct. That is not correct, sir. Madam Mamta, we have no doubt about the ability of Mr. Diwan. He is one of the best senior counsel you have chosen. Yes, let him with his assist us permission. on your behalf. With his permission, sir. Only one thing, sir. Your point we have well taken. Sir, it শুনলেন বক্তব্যটি। আর কোন ভাষায় একজন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলতে পারেন যে এটা রাজনৈতিক মঞ্চ নয়, আপনি যে আইনজীবীকে এনেছেন সেই আইনজীবী যথেষ্ট কম্পিটেন্ট, আপনি তাকে দিয়ে বলতে দিন। তাও মমতা বন্দ্যোপাধ্যায় মাইলর্ড আমার কথা শুনুন, মাইলর্ড আমার কথা শুনুন, এটা তো সাধারণ মানুষ হলে তো শুনতোই না। কিন্তু এখানেও একটা ডিসক্রিপেন্সি, সুপ্রিম কোর্টের কাছে এটাও একটা আমাদের আবেদন যে এটা কি করা যায়। আমি মানে একজন পার্সন হয়ে যদি গিয়ে অ্যাপিল করতে চাই আমার লয়ারকে অতিক্রম করে, সেটা যদি অ্যালাউ না হয়, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে কি সুপ্রিম কোর্টে তাহলে আলাদা মান্যতা পাওয়া যায়? আমরা তো জানতাম যে সুপ্রিম কোর্টের কাছে সবাই সমান, সেখানে বিচারের আওতায় সেখানে সবাই নাকি সমান বলে জানতাম। কিন্তু এখানে তো সেটা কোথাও গিয়ে একটা লঙ্ঘিত হলো না, এটা আমার প্রশ্ন। এবং আমার বক্তব্য হচ্ছে এর পরে তাহলে তো রাহুল গান্ধীও কখনো গিয়ে চলে যাবেন, কিংবা বিজেপির নরেন্দ্র মোদীদের যাওয়ার প্রয়োজন নেই, তারা আইনে বিশ্বাস রাখেন। কিংবা মানে এই যে নাটকের যদি পাল্টা নাটক করতে হয়, শুভেন্দু অধিকারী তো তাহলে যেতে পারেন যে ভোট পরবর্তী হিংসা নিয়ে তাহলে তিনি মামলা করে সওয়াল করতে যেতে পারেন। তাহলে সেই মামলাগুলো তো অ্যাকসেপ্ট করা হবে। সুপ্রিম কোর্ট এতগুলো সবার বক্তব্য শুনবেন, একটা ভায়োলেশন মানে হচ্ছে সবাইকে তো তাহলে সুযোগ দেওয়া। এই জায়গাটা আপনারা কমেন্ট করবেন সম্মান রেখে, সুপ্রিম কোর্টের কথা মাথায় রেখে। এইখানে আমি একটা আপনাদের জায়গা দেখাবো যে আচ্ছা বিরোধী দলনেতা এই প্রসঙ্গে কি বলছেন, আমি একবার শুনিনি, আগে শুনিনি তারপরে আসছি। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ 3 জন সম্মানীয় রেসপেক্টেড জাজেস তারা তাকে ঘুরিয়ে কার্যত থামানোর চেষ্টা করেছেন। সরাসরি না বলে ঘুরিয়ে বলেছেন যে আপনার যিনি লয়ার আছেন হি ইজ কম্পিটেন্ট এনাফ, তিনি যথেষ্ট দক্ষ লয়ার, বিচক্ষণ আইনজীবী, তিনি এটা সওয়াল জবাব ইত্যাদি করুন। তারপরেও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মুখ্যমন্ত্রী মাঝে মাঝে টিকা টিপ্পণী করেছেন, সবাই দেখেছেন। এবং আনফরচুনেট বাংলা মাধ্যম থেকে গেছেন, সব ইংরেজিটা যে ঠিকঠাক করে বলবেন তা নয়, উনার অনুবাদক নিয়ে যাওয়া উচিত ছিল। উনি যেভাবে ভুলভাল ইংরেজি এবং শব্দ উচ্চারণ করছিলেন, পাশ থেকে মাননীয় আইনজীবী তথা সাংসদ সেটাকে কল্যাণ ব্যানার্জি সেটাকে সংশোধন করছিলেন। এটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের মতো রাজ্য যেখানে শিক্ষা, মেধা ইত্যাদির ক্ষেত্রে অনেকটা রিচ হিউম্যান রিসোর্স আছে, এটা আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে তাদের লজ্জা লেগেছে। বাংলায় বলতে পারতেন, অনুবাদক রাখতে পারতেন, সেগুলোও নিশ্চয়ই সুপ্রিম কোর্টকে পিটিশন করলে অ্যালাউ করতেন। শুনলেন বিরোধী দলনেতার বক্তব্য। তো যথাযথই যেটা বলছিলাম সেটাই তিনি বলেছেন। আমি এইখানে একটা কোর্টের রায় আপলোড হয়েছে, কোর্টের রায় আপলোডের পর এই যে আনন্দবাজার পত্রিকার মতো আরো বিভিন্ন রকমের যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে, এরা কার্যত দেখুন আইপ্যাকের নির্দেশে তৃণমূল চলে, কিন্তু আইপ্যাকের নির্দেশে কি সংবাদ মাধ্যমগুলোও চলে এটা বলতে পারবো না। মানে আইপ্যাকের তরফ থেকে কি হেডলাইন গুলো লিখে দেওয়া হয়, মানে কার্যত ওরকমই যেন শুনতে লাগলো। কেন এই যে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করেনি, তার কারণ সুপ্রিম কোর্টের প্রমাণ দেখাচ্ছি আপনাদের সামনে, যে আপলোড হয়েছে রায়টি, বিরোধী দলনেতা সেটা দিয়ে আন্ডারলাইন করে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে, উই হ্যাভ ব্রিফলি হার্ড শ্রী শ্যাম দিওয়ান and Shankar Narayanan, learned senior counsel on behalf of the petitioners। তাহলে এই দুই আইনজীবীর কথা উল্লেখ করেছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা, সেখানে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ নেই, যেটা নিয়ে কার্যত তৃণমূল কংগ্রেসের যোদ্ধারা তারা লাফালাফি করতে পারে। আনন্দবাজার পত্রিকার মতো আমি দেখুন বাকি সময় থাকে না যে সমস্ত সংবাদ মাধ্যমগুলো ঘুরে দেখবো, তবে আমি এটুকু শিওর যে ওখানে তো দেখলাম আপনার নিউজ 18 বাংলার যিনি হর্তাকর্তা তাকে তো দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো স্পেনেও যান, আর এখানেও দেখলাম সুপ্রিম কোর্টের কাছে আছে, বা তাদের কলামে কি আর লেখা হবে বলুন। তো এই হচ্ছে ব্যাপার, যে আমাদের গণতন্ত্রকে শেষ করার জন্য আমাদের মানে এই যে এক একটা স্তম্ভ আছে না,
এই প্রত্যেকটি স্তম্ভ, আমি সব স্তম্ভের কথাই যাব না। দেখুন, সুপ্রিম কোর্ট কেন সওয়াল করতে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? তাহলে কি অন্যদেরও সওয়াল করতে দেবেন? কারণ নিয়ম তো এটা নয়। তাহলে অন্যদেরও কি, তাহলে কোনো মামলাকারীকে যেই যাবে মামলাকারীর বক্তব্য তাহলে কি সুপ্রিম কোর্ট শুনবেন, নাকি শুধু মুখ্যমন্ত্রী বলে তার কথাটা সুপ্রিম কোর্ট শুনলেন? এইটা আমাদের জানার ইচ্ছা। আমাদের জানার ইচ্ছা চতুর্থ স্তম্ভ বলে বড়াই করা যারা কিছুদিন আগে পর্যন্ত যে সাংবাদিকরা তৃণমূল আশ্রিত গুন্ডের কাছে লাঠি পেটা খেলো, যাদের ক্যামেরা ভাঙা হয় প্রতিনিয়ত নির্বাচনের সময়, তারা একেবারে কিভাবে দেখুন, এটা তো কোনো একটা কিছু পাওয়ার স্বার্থে তো হয়। কিছু না পেলে কি এতটা তাবেদারি করা যায়? কিন্তু কি পাওয়ার জন্য, কি পেতে এরা চাই আমি জানি না, আমি বলতে পারবো না, আমার কাছে প্রমাণ নেই। আপনারা যদি নলেজে থাকে আপনাদের, আপনারা লিখে জানাতে পারেন। এবার আসি আরো একটা পার্টে, যে আমি আপনাদের সামনে প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শুনানিটা দেখালাম, সেই শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিস ফিস করে কথা বলতে শোনা গিয়েছে। যদি না খেয়াল করে থাকেন আমি রিকোয়েস্ট করব আরো একবার শুনে নিন। আমি শোনাবো না, আপনারা বিরক্তি হবেন। তো আপনারা গিয়ে আরেকবার ওই জায়গাটা শুনে নিন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আরে ভুল বললো, আরে ভাই আমাকে বলতে হবে, আরে ভাই এইটা না। দেখুন, আমি এটা এটা একটা সংবাদ মাধ্যমেও লেখা রয়েছে, যে এই বক্তব্যটি লেখাও রয়েছে। তো বক্তব্য হচ্ছে, সুপ্রিম কোর্টের একটা ডেকরাম রয়েছে, যে যখন কোনো আইনজীবী সেখানে সওয়াল করছেন, বাকিরা ফিসফিস করে মাইকের সামনে এইভাবে রাজনৈতিক মঞ্চের মতো করে কথা বলতে পারেন না। এটা নিয়ে যেমন হাসির রোল উঠে গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আর সিরিয়াসলি কেউ নিচ্ছেন, এমনি অনেকদিন ধরেই কেউ নেন না, কিন্তু সুপ্রিম কোর্টের মধ্যে গিয়ে যে কাজটা করলেন সেটা অত্যন্ত হাস্যকর। সব থেকে বড় কথা যেটা প্রথমে আপনাদের সামনে আমি বললাম, যে যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করলেন, মূলত তিনটি জিনিস নিয়ে তিনি সওয়াল করার চেষ্টা করেছেন। মানে সওয়াল আমিও দেখুন কথায় কথায় বলে ফেলছি। তিনি বক্তব্য কার্যত ওই আমাকে বলতে দিন বলে জোর করে একটু বলার চেষ্টা করলেন, ঠিক আছে? সেই বলতে দিনের মধ্যে তিনি যেগুলো বললেন, একটা হচ্ছে যে আধার কার্ডের অ্যাকসেপ্টেন্স নিয়ে তিনি কথা বললেন। একটা বললেন যে নামের বানান ভুল, মেয়েদের বিয়ের পর পদবি চেঞ্জ, এইসবের জন্য কেন হয়রানি করা হচ্ছে। দ্যাট ইজ এ ভ্যালিড কজ, কিন্তু তার জন্য সুপ্রিম কোর্টে সওয়ালে হওয়ার মানে তার নাটকের প্রয়োজন নেই। এমনি আইনত ভাবে সেই যুদ্ধ অনেকদিন আগে থেকেই চলছিল। তাদেরই রাজ্য সরকার মামলা করেছে, যে রাজ্য সরকারের মামলা নিজে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করতে পারলেন না, নিজে চলে গেলেন। যে সরকারটা নিজে চালাচ্ছেন সেই সরকারের মামলাকেই তিনি বিশ্বাস করতে পারলেন না, নিজে পার্টি হয়ে নিজে আবার সওয়াল করছেন। তো যাই হোক, তো এরপরে আরো একটা জিনিস তিনি বলেছিলেন মাইক্রো অবজারভার নিয়ে। এই তিনটি তিনি মূলত বলেছিলেন। প্রথমত, ওই নামের পদবি ভুলের জন্য আর মাইক্রো অবজারভার, তো এইটার রিলেটেড ছিল, যে নামের পদবি ভুল হচ্ছে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। তার কারণ নন বেঙ্গলি যে সমস্ত আইএস ক্যাডাররা রয়েছেন বা ইআরওরা রয়েছেন, তারা হয়তো বুঝতে পারছেন না, যে যেমন দত্তাকে দত্তও লেখা হয়, এটা বুঝতে পারছেন না বলে তিনি বলেছেন যে তাহলে ঠিক আছে, তোমরা আমাদের অফিসার সোমবারের তালিকা, বাংলা জানা অফিসারের তালিকা দিয়ে দাও। তার কারণ নির্বাচন কমিশন আগেই এই তালিকা তাদের কাছে চেয়েছিল, এরা দেয়নি। আবার সেই সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সেই তালিকা এবার দিতে বাধ্য হলো। বুঝতে পারছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এমন সওয়াল করলেন যে নির্দেশটা কার্যত নির্বাচন কমিশন বার করে আনার বহুবার চেষ্টা করছিল, যে একটা গ্রেড বি লেভেলের একটা অফিসার তাদের পাওয়াটা প্রয়োজন, মানে একটা না অনেক গ্রেড বি লেভেলের অফিসার পাওয়া প্রয়োজন। সেই নিয়ে তারা বারবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছিলেন, চিঠি লিখেছিলেন, উত্তর দেননি। এমন সওয়াল করলেন, নির্বাচন কমিশনের সেই দাবিতেই মান্যতা দিয়ে দিল সুপ্রিম কোর্ট। তাই আমি ভাবছি যে যদি দেখেন রাজনৈতিকভাবে কোনো লড়াই শক্ত হয়ে যাচ্ছে, আপনার প্রতিপক্ষ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলার সুযোগ করে দেবেন, দেখবেন খুব সহজেই মামলাটা জিতে যেতে পারেন। তো এইটা একটা ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে, এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী এই তিনটেকে সামারাইজ করে জিস্ট করে খুব ভালো করে বুঝিয়ে দিলেন। সেই বক্তব্যটা আমি আপনাদের সামনে শোনাবো, শুনুন। উনার আজকের মিশন, গত 3 দিনের মিশন ফেল করেছেন উনি। এক এসআইআর আটকাতে গেছিলেন, আটকাতে পারেননি। 2 মাইক্রো অবজারভারের ইস্যু তুলেছিলেন, এতে উনি নিজে ফাঁসবেন, উনার সরকার ফাঁসবে, কারণ উনি গাইডলাইন অনুযায়ী ইআরও দেননি ডাব্লিউবিসিএস এবং আইএস অফিসারদের। তৃতীয়, উনি আধার নিয়ে বলতে গেছিলেন, কারণ উনি উনার সরকার বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আধার কার্ড বানিয়ে দিয়েছেন ভোট ব্যাংক তৈরি করার জন্য, যা নিয়ে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে ওটা সেপারেট ইস্যু, আমরা অর্ডার রিজার্ভ রেখেছি। সুপ্রিম কোর্ট যা অর্ডার দেবে ভারত সরকারের বিষয়, আধার অথরিটির বিষয়।
সেটা তারা বুঝবেন, এবং সুপ্রিম কোর্ট কি অর্ডার দিবে সে নিয়েও আমার কোনো মন্তব্য নেই। উনি আজকে গেছিলেন এক এসআইআর বন্ধ করতে 3 দিন ধরে, ফেল, বিগ জিরো। উনি মাইক্রো অবজারভার হাঁটাতে গেছিলেন, আপাতত সেই চেষ্টাতে কোনো ফলপ্রসূ ফল উনি নিয়ে আসতে পারেননি। 3, আধারকে তিনি নাগরিকত্বের প্রমাণ হিসেবে করতে চেয়েছিলেন, নিজেও আগ বাড়িয়ে মিস্টার দেওয়ানকে থামিয়ে দিয়ে সওয়াল করেছেন, বলেছেন সওয়াল ঠিক নয়, আবেদন। অসম্ভব এক উচ্চমানের ইংরেজি, সেই মানে ইংরেজি শুনলে মানে আমাদের মাথা খারাপ হয়ে যাবে। কল্যাণ ব্যানার্জি না থাকলে তো সবই ফাউল হচ্ছিল দেখছিলাম, এমনকি জাজের মহামান্য একজন বিচারপতির নামও ভুল বলছিলেন, কল্যাণ ব্যানার্জি কারেকশন করালেন। শুনলেন, পুরো ব্যাখ্যা করলেন বিরোধী দলনেতা। এরপরে আর ব্যাখ্যার প্রয়োজন নেই, শুধু একটাই বক্তব্য ছিল যে পুরো বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায়, এর আগেও আমি মানে 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ আগের একটা পর্বে বলেছিলাম যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেখানেই যান একই টোনে কথা বলেন। তিনি এটা খেয়াল রাখেন না যে তার সামনে কে বসে রয়েছে, কোন ডেকোরাম মেনটেন করা উচিত। এই কিছুদিন আগে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে যখন উদ্বোধন ছিল একটা নতুন বিল্ডিং এর, সেখানেও বিচারপতিরা এসেছিলেন, সেখানেও কিন্তু ওই বিজেপির বিরুদ্ধে কোট আন কোট গালিগালাজ, কিংবা ওই যে মঞ্চের ওপর থেকে যে শব্দ করে গণতন্ত্রকে বাঁচান, গণতন্ত্রকে রক্ষা করুন, হ্যান ত্যান, যে শব্দগুলো মঞ্চের ওপর থেকে বলেন, ওইগুলোই অনর্গল বললেন যে ইডি সিবিআই কে লাগিয়ে দেওয়া হচ্ছে, এই হচ্ছে। অথচ ইডি সিবিআই লাগিয়ে যে তাদের ঘরে ভর্তি ভর্তি টাকা পাওয়া যাচ্ছে, এবার যদি বিচারপতিরা প্রশ্ন করতেন তাহলে তিনি লজ্জা পেতেন। আসলে বাকিরা একটু ভদ্রতা দেখায়। দেখুন, কি করবেন আপনি, কি করতে পারেন? আপনি বুট পরে কোট পরে কলতলার মধ্যে দিয়ে যাচ্ছেন, কলতলার পাশ দিয়ে আপনি যাচ্ছেন, সেখানে খুব ঝগড়া হচ্ছে, মারাত্মক ঝগড়া হচ্ছে। এমনকি হঠাৎ করে আপনি নেই, আপনার নাম নিয়েও হয়তো ঝগড়া করতে শুরু করে দিল। আপনি কি করবেন? আপনিও কি তাহলে ওই ঝগড়ায় সামিল হবেন, নাকি আপনি কান বন্ধ করে চলে আসবেন? কার্যত সেটাই করতে হবে, সমস্ত ভদ্র সভ্য মানুষকে সেটাই করতে হয় যে ভাই ঠিক আছে, এখানে তো আর নামলে আমার মান সম্মানও যাবে। কার্যত সেই রকমই বিভিন্ন কেসে ঘটছে পশ্চিমবঙ্গে। তো এটাই হবে। আপনারা এই প্রসঙ্গে লিখে জানান। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চটাকে, সুপ্রিম কোর্টের মঞ্চটাকেও রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেললেন। আমি একটা ছোট অংশ শুনিয়ে নিই আপনাদের, কি বলছিলেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে পুরো কোট আনকোট দেখবেন যে বক্তব্যগুলো সাংবাদিকদের সামনে বলেন, সেই বক্তব্যগুলো একই গলার ভয়েসে, একই রকম ক্ষিপ্রতায়, ওই রকম ভাবে তিনি সওয়াল করলেন। তাকে থামানোর চেষ্টা করছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা আরো যে একজন মহিলা ছিলেন, আমি দেখছিলাম এরকম ভাবে আটকানোর চেষ্টা করছিলেন। বলছিলেন, মানে আমি বলতে চাইছিলেন হয়তো যে ভাই এরকম করলে হেরে যাবেন। একটা জায়গায় আমি দেখলাম যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি না কার, মানে ওই বিচারপতিদের মধ্যে একজনের শুধু নাম নিলেন, জিটা লাগালেন না। মানে সম্মান দেওয়াটা তো অন্য জায়গায় তো অতটা ভালোভাবে তাকে অত খেয়াল করে করতে হয় না, সুপ্রিম কোর্টে সওয়াল করতে গেলে তো ডেকোরাম মেনে করতে হয়। জিটা লাগালেন না, মানে বলি না আমরা মাননীয় প্রধানমন্ত্রী জি, এই জি শব্দটাই লাগালেন না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মনে করে দিলেন জি বলুন, তারপর আবার তিনি জি বললেন শব্দটা। মানে এইরকম হাস্যকর জায়গায় চলে গিয়েছিল। আর এটা নিয়ে উৎসাহিত তৃণমূল কংগ্রেস, সেটা হবেই, তাদের করাই উচিত। তার কারণ পলিটিক্যাল যুদ্ধে তারা নেমেছে, তারা এটাই করবে এবং এটা 100 বার ঠিক করছে। কিন্তু এই সংবাদ মাধ্যমগুলো, নির্লজ্জ সংবাদ মাধ্যমগুলো, এদের বিরুদ্ধে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের ক্ষতি করেছে একা নয়, কিন্তু এই সংবাদ মাধ্যমগুলো যারা হয়তো নিজের বিজনেসকে বাড়ানোর জন্য আপনার বাড়ির ছেলেটাকে বেকার করে রেখে দেওয়ার জন্য এরা কার্যত প্রত্যক্ষভাবে সাহায্য করছে না, এদের গণতান্ত্রিক ভাবে কোনো না কোনোদিন আমাদের জবাব দিতে হবে শান্তিপূর্ণভাবে। পুরো বক্তব্যটা 15-20 মিনিটের মধ্যে আনার চেষ্টা করলাম, আপনাদের লিখে জানাবেন। আর যখন দেখবেন যদি মামলা হেরে যাচ্ছেন, তখন অপোজিশনে যদি এইরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো আইনজীবীকে, মানে এখন তিনি আইনজীবী হিসেবে যাননি, তো যদি কাউকে ওই ধরনের সওয়াল করে বাই চান্স আপনি দিতে পারেন, তাহলে দেখবেন হেরে যাওয়া ম্যাচটাও আপনি জিতে যেতে পারেন। আমাদের কাছে আশার আলো, মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দিনও যাবেন, এই ডেফিনেটলি আমরা ভালো কিছু একটা পাবোই। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কথায় যে সুপ্রিম কোর্ট চেঞ্জ হয়ে যাবে এরকম বিশ্বাস অন্তত আমরা এখনো করি না। সুপ্রিম কোর্টের ওপর আমাদের ভরসা রয়েছে। আপনাদেরও বক্তব্য প্রত্যেকে লিখে জানাবেন। এখনকার মতো এখানেই।